অ্যাডমিশনে নিয়ে সেখানেও সেন্টার গড়ে উঠেছে। কিন্তু স্যার মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, এটা এই পার্কটি গড়ে উঠেছে 2017 শেষ দিকে, অনেকগুলো সুবিধা দেওয়া হয়েছে এখানে। কিন্তু এই সময়তে যত সংখ্যক যে কর্মসংস্থানের কথা বললেন, যত সংখ্যক যে সংখ্যার কথা বললেন, সংখ্যাটা খুবই কম। তো এই দিক থেকে আমি জানতে চাইব যে আইটি ইন্ডাস্ট্রি এখন সারা পৃথিবীতে খুবই ফ্লারিশিং ইন্ডাস্ট্রি, এবং এটাকে কেন্দ্র করে মানে মানুষের জীবনের অনেক বহুমুখী আশাবাদ পাওয়া যায়। এটাকে করার জন্য আরো ব্যাপক উদ্যোগ নেওয়া, শুধু পলিসি ঘোষণা করা না, সেই পরিস্থিতি অ্যাট্রাক্টিভ না, এটাকে রিভাইজ করে, কারণ সংখ্যায় বলছে সেগুলো অ্যাট্রাক্টিভ সেখানে হচ্ছে না। তো এটা করার জন্য আসলে পূরণ করবে কিনা, ঠিক আছে? এটা বলেছি বিভিন্ন যারা বিভিন্ন কোম্পানি এসেছে। ত্রিপুরা যে আইটি উন্নয়নের সহায়ক কিছু সুবিধা রয়েছে। ত্রিপুরার অবস্থান বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে যোগাযোগ করতে খুবই সুবিধা। পুনা, চেন্নাই, বেঙ্গালুরু বিমানের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা আইটি শিল্প উন্নয়নের বিশাল সুযোগ করে। এটা দিয়ে উৎপাদন করা সম্ভব উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপত্তি বেশি দেশ বাংলাদেশ রপ্তানি করা। অধিকন্তু মায়ানমার এবং পাকিস্তানের সাথে তাদের নৈকট্য বিদেশ সরকারের কাছে কেন হচ্ছে, আমরা অর্থনীতি দিতে সহায়তা করি। ত্রিপুরাতে চেন্নাই এবং মুম্বাই প্রতি আন্তর্জাতিক গেটওয়ে সংযোগ রয়েছে, যারা পাশাপাশি উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সাথে উন্নত ইন্টারনেট সংযোগ স্থাপন করে আইটি শিল্প কর্মসংস্থান কৃষির পাশাপাশি অর্থ উন্নয়নের জন্য একটি সম্ভাবনা সেক্টর সব রাজ্যের তথা Startup policy 2022, new generation innovation network scheme of Tripura Data Center policy there is প্রবর্তন করেছে। ওর বাকিগুলো কিন্তু বিদেশি ও জাতীয় কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য আর্থিক করবে, ফলস্বরূপ আইটিপিআর পরিস্থিতি তৈরি হবে। সফটওয়্যার বিদ্যুৎ দিতে বলেছেন তাদের আইটি প্রধান আইটি শিক্ষিত লোকদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে। সফটওয়্যার রেসপন্সিভ প্রক্রিয়া ডকুমেন্টাল রিসার্চ পদ্ধতি কাগজ করে দুটি সরকারের সংখ্যা পরিষ্কার করা হয়েছে। একটি বিভাগের মাঠের সংখ্যা তৈরি আগে এবং এসিপি হবে 20টি ইনকিউবেশন শিক্ষক 8202 পদ থাকা জায়গায় নিম্নলিখিত কোম্পানিগুলোতে প্রবেশ করেছে। যেমন কোন বেসিক ফান্ড এস্টাবলিশমেন্ট এবং এই জন্য কি আসছে রিসার্চ ট্রেনিং প্রাইভেট লিমিটেড এই জন্য কি আসছে টাটা ইনকিউবেশন সেন্টার তৈরি জন্য কাজ করছে, সিএটএল তৈরি জন্য কাজ করছে, এবং সেই টেকনোলজি প্রাইভেট লিমিটেড তিনজন কাজ করছে, সুপার প্রাইভেট লিমিটেড কাজ করছে। এখানে মোট টোটাল 100,000 এর ওই কোম্পানিগুলো সিএমপি কোম্পানিতে 1092 টাকা আছে, তখন আমাকে 1092 স্কয়ার ফিট টাকা হয়েছে। তখন অনলাইন সলিউশন অ্যাক্টিভিটি 138 স্কয়ার ফিট টাকা হয়েছে। এক্সপ্লেয়ার টেকনোলজিস অ্যাক্টিভিটিতে 1092 স্কয়ার ফিট টাকা দিয়েছে। টোটাল এর অফ স্পেস অ্যাপার্টমেন্ট রয়েছে এর মতো 3505 এটা হতে পেছন। এছাড়াও সমস্ত কমিটি পার্ক এন্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই এবারে সরকার কাজ করছে সাপ্লিমেন্টারি। তো মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো। আমি যেটা বলতেছি স্যার, যে আইটি এবং আইটি এনাবল সার্ভিসেস তার মাধ্যমে যে আমাদের দেশের বেশ কিছু শহরে ঠিক সেরকম আমাদের রাজ্য হবে আমি যেটা বলছি না, কিন্তু এরকম যে ফেসিলিটি ডেভেলপ করার পর যে সংখ্যার কথা বলা হলো এটা অতি নয়। আমাদের মন্ত্রী বলেছেন ত্রিপুরা পুলিশ, সিএম হেল্পলাইন, ওটা তো জাস্ট কিছু তারা কি করছে, তো ইন্ডাস্ট্রি না। আমি তো বলতে মন্ত্রীর কাছে যে আমাদের দেশের যে কতগুলি আইটি জায়ান্ট যেমন ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং আমাদের রাজ্যের বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে আরো বহু জায়গাতে তারা কাজ করে, সেখানে ফেসিলিটি বেশি তারা করবে। তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস এদের সাথে কোলাবরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার উদ্যোগ করবে কিনা, তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের ছেলেমেয়েরা ইনফোসিসে, উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে কাজ করে তারা আমাদের এখানে আসতে পারবেন, অনেক ছেলে মেয়েকে আসতে পারবেন। আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী সরকার এই উদ্যোগ গ্রহণ করবে কিনা। এটাই তো আমাদের সরকার অলরেডি এই আলোচনা এবং এই ঘোষণা করা চলছে, বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত করার আলোচনা করা শুরু করেছি, যাতে এখানে আমাদের যেরকম আইটি হবে, যেখানে আমাদের রাজ্যে অনেক আইটি সেক্টর
তাৎক্ষণিক আমাদের নজরে আছে। আমরা চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে ডিজিটাল ইন্ডিয়া, খুশি হবেন সুধামূর্তি প্রধানত যিনি আজকে রাজ্য সরকারের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তো এগুলোর মধ্যে এটা করে জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে যেতে আমরা রাজ্যের ছেলেদের ভবিষ্যতে নিয়ে রাজ্য এই সেক্টরটা সংস্থা এরা চলেছে। তো আমি সরকারের সাথে কথা বলছি কেন সফটওয়্যার যে ব্যাংকিং সার্ভিস দেশে মুম্বাই তারপর চেন্নাই ত্রিপুরা হাট এটা উৎপাদনের জন্য এটা একটা এটা আমাদের পক্ষে অসুবিধাও মনে করে। তো এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কেন্দ্র হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রক সরকারেরই আইটি ডিপার্টমেন্ট সদস্য যেটা বলেছেন আমাদের সঠিক তথ্য নেই, যে কোনো তথ্য করে দেখতে হবে অবশ্যই বলতে জানবো এবং কি খারাপ হয়েছে বা পাশাপাশি এগুলো যে সরকারটাকে যতটা সম্ভব অন্যান্য কর্মসূচি দিয়ে সেখানে আমরা এবং এইগুলো just যেতে লাগিয়ে দেবে and just one question আমরা সবাই জানি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা ট্যালেন্টেড ইয়াং গাইজ বয়েজ এন্ড গার্লস ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে এবং কোথায় কোথায় আইটি হাবগুলো আছে। ফার্স্ট ইজ স্টার্টেড ইন চেন্নাই, কিন্তু সেখানে সরকারের পলিসি পুরোনো ব্যর্থতার কারণে ইট স্টার্টেড শিপিং ভ্যালি এবং ব্যাংকটা একসঙ্গে সারা মানুষের কিন্তু সেখানে যেত কাজ করার জন্য নাও দি ওল্ড ওয়ার্ক সামিং টাইম। পরবর্তী সময় পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটি একটা ডেভেলপ হয়েছে এবং হায়দ্রাবাদকে সাইবার বলা হয়েছে, সাইবার সিটি। নাও দি পয়েন্ট ইজ মাননীয় মুখ্যমন্ত্রী তেলুগুর কথা বলছেন, আমি ব্রেন বানিয়ে আনি, তবে একটা জিনিস জানার আছে ওই সমস্ত এলাকায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ এই যে বিপ্লবটা ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চান তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে অনেক ছেলে মেয়ে ইভেন সাম অফ মাই ক্লাসমেটস যারা একসঙ্গে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি দে হ্যাভ দেয়ার কোম্পানি ইউএস, জাপান, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে তারা কোম্পানি মালিক হয়ে বসে এই রাজ্যে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানি যারা মালিক তাদেরকে রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেন না, এটা আছে। শুরু হয়ে অনেক ছেলে যারা আজকে বাইরে পাচ্ছে। আর আমাদের তখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি আমাদের ছেলেমেয়েরা আমার রাজ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে অবশ্যই এটা আমরা আরো বেশি কাজ করতে পারবো। লক্ষ্য যে রাজ্যে টোটাল এই সেক্টর যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে। এটা জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই, বিভিন্নভাবে দায়িত্ব বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি আলোচনা করতে হচ্ছে সেখানে তারা গিয়ে সেখানে যুক্ত হচ্ছে, সেখানে আলোচনার মধ্যে আছে, অভ্যেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা আমি বলেছি যে ওনার মধ্যে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্টরে সুধামূর্তি মহোদয় যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে সেটাও একটা ধরুন একটা কোথাও আমরা ওই জায়গায় কোথাও চেষ্টা করছি। আশ্বস্ত করে দিলাম আমরা পিছিয়ে নিয়ে আমরা করবো। মাননীয় সদস্য শ্রী রাহুল দাস মহোদয়। মাননীয় স্পিকার মোদী স্যার, আমার নাম্বার 5 স্থাপন করা হয়েছিল বেকারদের স্বাবলম্বী করার জন্য। বর্তমানে স্বাবলম্বী করার জন্য বর্তমানে সেটা কি অবস্থা আছে? একটা প্রশ্ন গত বিধানসভা নির্বাচনকে অন্তর্গত বেশি কমিটি গত 11 নভেম্বর 2013 সালে যারা টেকনোলজি স্থাপন করা হয়েছে কিন্তু মেডিকেল ইনস্টিটিউট কাকে আছে কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস চালু আছে। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্লাম এরিয়া হচ্ছে প্রতাপ বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের মধ্যে প্রায় 500 থেকে 700 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000 কাছাকাছি শুধু একটা স্লাম এরিয়ার মধ্যে। তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চার মতো কাজের সঙ্গে জড়িত
আমাদের শ্রদ্ধেয় কবিমন্ত্রী 1900 টাকা এই যে মানুষের স্বাবলম্বী করার জন্য সামনে বলছে স্যার তাদেরকে তোলার জন্য স্যার এই লেদার ট্যাক্স স্থাপন করেছিল, এই লেদার ট্যাক্স স্থাপন করেছিল স্যার তাদেরকে স্বাবলম্বী করার জন্য। এবং এই যখন এই লেদার ট্যাক্স স্থাপন হয়েছিল আমরা লক্ষ্য করতে পেরেছি অফিসে ঢুকিয়ে তাদেরকে হাতে করে তাদেরকে মানে অর্থ উপার্জনের কর্তা সামনে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখছি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজেট হতো, কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2023 সালের মধ্যে আজকে সিস্টেম বন্ধ হয়ে গেছে স্যার। তো এই বিষয়ে মাননীয় মন্ত্রীর কোনো বক্তব্য আছে কিনা? স্পিকার স্যার, কংগ্রেস সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছে রাজ্য সরকার তপশিলি জাতি কলা দপ্তরের মাধ্যমে প্রতাপ বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রতাপ ঋষি কলোনিতে গত 2013 অর্থবর্ষে তপশিলি জাতি কলা দপ্তর দ্বারা যে লেটার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, যে সেই ট্রেনিং সেন্টার দিতে চাইছে, কিন্তু তারাও অনেকদিন ট্রাই করার পরে তারা বলছে যে তারা মানে সেখানে ট্রেনিং অবগত ক্যান্ডিডেট পায় না। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023 জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিয়েছি। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখে জুন মাসে চিঠি একটা দিয়েছে যে তারা ফর এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন তারা আরো 3 মাস আমাদের কাছে অতিরিক্ত টাইম চেয়েছে। তো বিষয়টা আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করবো যেহেতু আমি পার্টিকুলার এলাকা বিধান, যদি আপনার নজরে থাকে যে এখানে আরো মানে লোক আছে বা যারা জব কাজ করতে চায় তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজের সুযোগ করে দেওয়া যায়। মাননীয় সদস্য শ্রী বিরোধী সেনা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোয়েশ্চন 1-3। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডিকেট স্টার্ট কোশ্চেন নাম্বার 1-3। কৈলাসহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল কিনা? উত্তর, কৈলাসহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছে। দিয়ে তাকে জমি অধিগ্রহণের জন্য কোনো পরিকল্পনা দপ্তরে আছে। ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েকে সম্প্রসারণের জন্য আলোচ্য জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল, তারপর একটা বিশেষ কারণে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। তো পরবর্তী সময়ে আমাদের সরকার করতে হওয়ার পর গত সরকারের রাজনীতি থেকেও এটাকে যাতে পুনরায় আবার চালু করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হয়েছে। এবং বিশেষ করে 18 সালে আমাদের সরকার গঠন করার পর তদানীত মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের তরফ থেকে এই প্রয়াস আমরা গ্রহণ করেছি। তো প্রস্তাবগুলো রয়েছে, একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর একটা প্রস্তাব হচ্ছে হিরাছড়া যে একটা জায়গা রয়েছে, যে হিরাছড়া এলাকাতে পিটি এস্টেট রয়েছে, সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয় ভারত সরকার সিলেক্ট সীমান্ত থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য, এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরনোটা তার সাউদার্ন পার্ট নদী রয়েছে মনোনদী, আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয় তবে নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্টে আমাদের জমি এই এয়ারপোর্টটা অতিক্রম করতে হবে। নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে যেখানে হ্যাবিটেশন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে প্রায় 75 একর জমি সেখানে অতিক্রমের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যার এস্টিমেটেড ভ্যালু টিএন 15 কোটি বলা হয়েছে দপ্তরের তরফ থেকে, যাতে একটা ছিল আগে বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। মাননীয় স্পিকার স্যার, একটা সাপ্লিমেন্টারি যে পুরাতন এয়ারটি যে 75 একর জমির প্রয়োজন, একসময় বামফ্রন্টের সময় চিফ মিনিস্টার গিয়েছিলেন এবং আমিও তখন সহযোগিতা করেছি এবং মানুষ সব রেডি আছে, বাড়িঘর সাথে আছে এয়ারপোর্টে চালু করার জন্য। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়, চা বাগানে করলে পরে চা বাগানের শ্রমিকরা যাবে কোথায়? নাম্বার 2, একদম বাংলাদেশ বর্ডার উপর যাবে। এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যে তারা মতামত দিয়েছিল। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক। এবং বামফ্রন্ট সরকারের সময় কেন হয়নি? কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এয়ারপোর্ট করে দেবে কেন্দ্র সরকার। তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে রাজি হয়। এরকম তথ্য আপনার কাছে আছে? স্যার, এই যে কৈলাসহরের এটাকে আবার রিওপেন করার জন্য ফাংশন করার জন্য টুকনার আছে বা গ্রিনফিল্ড এই এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট করতে হলে ছোট একটা চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে উদান স্কিম।
আমি যদি তুলনা করে থাকি বিগত সরকারের সময়েতে পত্রপত্রে দেখেছি এরকম উড়ান স্কিমে এই কৈলাস শহরে কোনো একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে। যদি সেরকম হয় তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভেস্ট করতে হবে না। তো এরকম হয়েছিল কি এই কথাটা আরেকটা কথা মাননীয় আমি জিনিসটা উত্তর দিতে পারবেন আশা করি। কদিন আগে এই দেখেছি মাননীয় বলেছেন জুন মাসে ইয়ে সাথে চিরাগের সাথে আমাদের হবে, আমরা বুঝেছিলাম যে না যেরকম আসলে জুন তো চলে গেল, পরে আসবে এই দুটো যদি একসাথে স্যার সাপ্লিমেন্টারি বলুন শেষ করি। আসলে চারদিকে একটা প্রশ্ন পাই, সেজন্য বলছি মাঝখানে বিলোনিয়া মানে একটা আপনি প্রশ্ন জানতে পারেন সব কিছু পাইনি তো, একটা প্রশ্ন পাইনি। বিলোনিয়া গ্রামের একটা বিচার আসরাতে কৈলাসহরের প্রশ্নটা এসে স্যার আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে, এটা অনেক কথা ওই জায়গাটাতে একটা অ্যাপোর্ট খোলা যায় কিনা তার জন্য একটা কথা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেখানে রাখছি। প্রশ্ন করতে হাসপাতালের প্রশ্ন ছিল। অনেক স্পিকার স্যার, আমাদের সম্মানিত সদস্য বিজিত বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন আমি আগে জিতেন্দ্র বাবুকে জবাব দিচ্ছি। দুটো বিষয়, উড়ান স্কিমের কথা উনি বলেছেন, রিজনাল কানেক্টিভিটি স্কিম আরসি স্কিম, এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটোকে বিমান চালনা করার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। তাই 70 সিটার এবং 90 সিটার সেখানে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে যে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা সেটা ম্যাচুর স্টেজে রয়েছে এবং গ্যাপ ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইস জেটকে সেই 15 কোটি টাকা প্রদান করবো, এর মধ্যে 3 কোটি 75 লক্ষ টাকা অলরেডি পেয়েছি, টোটাল টাকাটা আমরা আরও দেবো। টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে ইমিগ্রেশন বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে, তো ম্যাচুর স্টেজে রয়েছে। এনি পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারবো। মাননীয় সদস্য দিলীপ বাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন এবং তারপরেই আমাদের আরসিএস স্কিম যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা হয়। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্কর বাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের কোনো প্রস্তাব আসেনি। আপনি একটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে, আমি আপনার চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেলমন্ত্রীকে পাঠিয়েছি। আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রেরণ করব। আমার কথা ধলাই, অনুকুটি, উত্তর ত্রিপুরা বিস্তীর্ণ এলাকা, কাছাড় সংলগ্ন পাতাকান্ড এলাকা সহ যদি কৈলাসহর এলাকাটা চালু হয় দুটো চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে এবং তারপরে কাছাড় সহ মাননীয় সদস্য সে অনুষ্ঠানটি দেন বলে স্পিকার স্যার স্টার্ট কোয়েশ্চন প্লিজ। মাননীয় মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোয়েশ্চন নাম্বার 37, কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটি চালু করার জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা? উত্তর হ্যাঁ, কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, দেখলাম এই কমলপুর বিমানবন্দর কৈলাসহর পোর্ট উপায় বন্ধ থেকে চালছিল একটা সময়, আমরা তখন ছোট ছিলাম, তো পরবর্তী সময় বিমানবন্দর বন্ধ হয়ে যায়। এটা বলে কৈলাসহরের ক্ষেত্রে যে সমস্যাটা কমলপুরের ক্ষেত্রে সেম সমস্যা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমলপুর বিমানবন্দরটিকে দুবার সংস্কার করেছেন, বন্টন দেওয়া হয়েছে, কাভার হয়েছে। তো মাননীয় মন্ত্রী আমার আবেদন থাকবে যে কমলপুর বিমানবন্দরটিও যাতে গুরুত্ব বিবেচনা করে পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ নেবে। মাননীয় সদস্য মনোজ গান্ধী থেকে আমি আশা করতে চাই যে সিমিলার ওয়েতেই কৈলাসহর বিমানবন্দরের জন্য আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই প্রয়াস নিয়েছেন এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 51-49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকটা আলোচনা এসেছে যে পিপিপি মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে। তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি রাজ্য সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। এখন আলোচনা পর্যায়ে রয়েছে, আমরা আশা করবো যে আগামী দিনে পজিটিভ একটা কিছু কমলপুর বিমানবন্দরকে নিয়ে আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি স্যার, একটা আপনারা কমলপুর কৈলাসহর খোয়াই আমরা কিন্তু রেল পরিষেবা থেকে বঞ্চিত, বিমান পরিষেবাটা চালু হবে, আমরা একটা দুঃখ দূর হবে। আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেগুলো পিক আপ করবো। যথাযথ বললেন স্যার। রেল সম্বন্ধে কথা হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার এই যে মাতাবাড়ি সম্পর্কে কাজ কথা বলা হয়েছে, আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি মাননীয় স্পিকার হাউস যে উদয়পুর যে স্টেশনটা আছে এটা ত্রিপুরশ্রী নামে কামাখ্যার সঙ্গে কামাখ্যা স্টেশন এটা করার ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ঠিক আছে, সেটা প্রশ্ন তবে আপনারা সব ক্যান্সেল করে ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যুব ম্যানেজার মনোজ গান্ধী মহোদয় বশিষ্ঠ মহোদয়।
স্পিকার স্যার, ক্যাবিনেট কোশ্চেন নাম্বার 37। প্রশ্ন, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে কি? উত্তর, হ্যাঁ। কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তর আছে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ আনা হয় বলে আশা করা যায়? উত্তর, 2023 নিউ এডিশনের ডিসেম্বরের মধ্যে যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তর আছে। বিএসএনএল ধলাই ত্রিপুরার কমলপুর মহকুমা বিলাসা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকায় মোবাইল সিগন্যাল কভারেজ সমীক্ষা করেছে। বিএসএনএল বিওপি 4G কভারেজ প্রকল্পে 109 বিএনবিএসএফ এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 বিএনবিএসএফ এর অধীনে বিলাসা বিওপিরও সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসা বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলিতে এখন মোবাইল নেটওয়ার্ক নেই সেই অঞ্চলগুলিও মোবাইল নেটওয়ার্কের হাতে চলে আসবে। বিওপি কভারেজের জন্য একটি পরিকল্পনা নেওয়া হবে, যা 2000 প্রতিনিয়ত এখন তো জানেন সবাই স্মার্টফোন ইউজ করে, প্রত্যন্ত অঞ্চলেও করে। তারা সেই নেটওয়ার্কের ব্যবস্থা থাকার ফলে প্রতিনিয়ত এসে আমাদেরকে সেটা দেওয়ার যে বসানোর জন্য প্রচণ্ড পেশা সৃষ্টি করে এই এলাকার জন্য। তাই অবস্থার গুরুত্ব বিবেচনা করে অতি সত্ত্বর বাংলাদেশ সেই জায়গাতে তীর্থমুখ এলাকাতে এখনো মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার বসানো হয়নি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, তীর্থমুখ যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্ক আওতায় আনা হয়নি, সে থেকে যেটা দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। স্পিকার মহোদয়, অ্যাকচুয়ালি সারা রাজ্যে নেটওয়ার্ক কানেক্টেড অলরেডি ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা এই কানেক্টেড হয়ে গেছে। এইসব রাজ্যের সমস্ত জিপি এবং ভিসিগুলো কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং ভারত সরকারের মাধ্যমে বিএসএনএলকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে বলেছেন নর্থ ত্রিপুরা শিলাচুরি বেশি পড়ছে, কিন্তু সমস্ত অলরেডি সার্ভে হয়ে গেছে, কাজ শুরু হবে। তবে সেখানে বিএসএনএল সেই কাজটাতে একটু বিলম্ব হচ্ছে। আমাদের সাথে আমাদের সারা রাজ্যেরই সমস্ত জিপি এবং ডিসি সব এরিয়াতে এই অ্যাকশন কার্যকর করার জন্য পরিকল্পনা আইটি দপ্তর সরকার আছে। আমরা সদস্য Admitted start question 46. Start question number 46 raised by Honorable Opposition Leader Sri Onimesh Devarma. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী কী কী? রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে সফল এটি MMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে 1 নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে খনি ইজারা পারমিট দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণীবিহীন উন্মুক্ত বন বা রাজ্য সরকার কর্তৃক বিজ্ঞাপিত অন্যান্য বনভূমি হিসাবে নথিভুক্ত কোনো জমি ক্ষেত্রে খনির পারমিট দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে খনি পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি যদি লিজ দেওয়া হয়, পর্চা ও মানচিত্র, স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ কিংবা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করা। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি
এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। লাস্ট হচ্ছে দ্য স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা গণকর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট টু অপারেট দিতে হবে, এই হচ্ছে নিয়ম, এগুলো থাকতেই হবে, আদারওয়াইজ নট বি অ্যালাউড। সাপ্লিমেন্টারি স্যার। থ্যাংক ইউ অনারেবল চিফ মিনিস্টার। মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরগুলো শুনে মনে হচ্ছে TNMCR এটা একদম শক্তপুক্ত নীতি। ওয়াই আই ব্রট দিস কোয়েশ্চেন, যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারে। ইফ আই হ্যাভ স্মল এরিয়া, আমার জায়গায় যদি বালু থাকে আই ক্যান সেল ইট। এই TNMCR হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ যারা লাইসেন্স নেবে। এর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। এর মিনিমাম 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি করছিল, পার কিউবিক মিটার 2 ট্রাক যদি বিক্রি করতে পারতো তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস। ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু, তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা কয়েক মহকুমার মধ্যে কয়েক কোম্পানি, আই নো ফর শিওর only 2% are allowed to sell sand, এই আইনের ফুল। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারতো, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করতো, ফরেস্ট ডিপার্টমেন্টের আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশন ওয়ার্ক হবে কি করে, তো ওই কাজগুলো এটা হচ্ছে quality of what also getting hampered. Because something we get bad value and supply goods. Now, my question, also I appeal to the Honorable Chief Minister, যে এই আইনটা সহজ করার জন্য, পূর্বতন প্রথায় দেওয়ার জন্য কেন্দ্র সরকারের কাছে এক্সেপশনের অনুরোধ 3 নম্বর সাপ্লাই দিচ্ছে। নাও মাই কোয়েশ্চেন, অলসো মাই আপিল টু দি অনারেবল চিফ মিনিস্টার, তার জন্য পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেপশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং কারণ স্যান্ড মাফিয়ার কাছে এখন IFS অফিসার ইউপিতে এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া IFS অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে সরকারের কাছে দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সেপশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ, আমাদের মাননীয় অনিমেষ দেববর্মা আমাদের বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিলে কি আমাদের প্র্যাকটিস পলিসির অন্তর্গত কীভাবে আলাদাভাবে দেখবেন কিনা, নিশ্চয়ই যদি আমি বালি করে দেখবো। কিন্তু একটা কথা খুব ক্লাবলি বলা প্রয়োজন, এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানে কিন্তু আছে উত্তরপ্রদেশের মতো মাফিয়া হবে না, মোটা সোটা গোটা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই হয় এবং এই ধরনের মাফিয়াদের প্রতি আমাদের নজর আছে। এক করাতে হবে, আবার অন্যভাবে বালি উত্তোলন সেটাও পুরো সেটা সম্ভব। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমি বাজেটে বলছিলাম না, তো বলছিলাম এইগুলো দিকে আমরা দেবো যাতে ঘাটতি মেটানো যায়। আইন থাকবে, আইন না থাকে তো অসুবিধা, কিন্তু যাতে সবাই কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে, সেই দিকে অন্য সাপ্লিমেন্টারি স্যার, সঠিকভাবে বলবেন। Let central government exactly. Exemption ওখানে পাঠানো সঠিকভাবে কথা বলতে পারছি, আমি সেই দিকটা আলোচনা করছি না। আমার হচ্ছে বাড়ির জন্য কনস্ট্রাকশন বা দেখে নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে কাজ করার জন্য এ ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা ওখানে এইটা নিয়ে যে বিষয়টা আমি বলতে পারবো, আমরা বিষয়টা স্টেবলেট করা প্রয়োজন এবং ইন্টারনেটের সাথে দেখো গভর্নমেন্টের আধিকারিকরা দক্ষিণ জেলা জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে, এটার উন্নয়নের জন্য সরকার পরিকল্পনা আছে। উত্তর পূর্ব কারিগঞ্জ এলাকার অন্তর্গত তেলন্দার দেশ অবস্থিত 40 জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন পরিকল্পনা যদি থাকে, তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তাকে বাস্তবায়ন করবে। উত্তর প্রথম প্রশ্ন জায়গায়
জন্য কেন্দ্রীয় সরকার সদস্য স্কিম নকশা করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার মতো বাজেটে দেখবে ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের লোকেশন রেখেছে। আজ সকালে আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি যে কথা জেনেছেন আপনার চণ্ডীছড়া বিলের সময়টিকে কেন্দ্র করে ডাইরেক্টর ট্যুরিজম আমাকে এই কথা বলেছেন যে এটা মনোরম একটা যায়, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের জন্য সুবিধা হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারবো। তো আমি অ্যাসেম্বলি সেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদের পাঠাবো টু টেক দ্য স্টক এবং পরবর্তী সময় এসে আমরা স্টেট প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে কীভাবে সেটার উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। পরবর্তী পর্যটনের বিষয়ে আমার চীনা কনস্টিটুয়েন্সিতে একটিও পর্যটন ক্ষেত্র নেই, যেটা পরিষ্কার। সুতরাং এখানে পর্যটন গড়ে ওঠার জন্য একটি খুবই একটা সুন্দর জায়গা, সেখানে জলের কোনো অভাব নেই, সুবল সিং তুই চিন্তা করে জায়গা আছে, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টরা কিছুটা পর্যটনের মতো করে দিয়েছে, ওইখানে মানুষ পিকনিক করতে না। সেটাকে যদি আমরা পর্যটন রূপে গড়ে তুলতে পারি তাহলে আমার কোয়াই এবং এই সদর এই মাঝখানে এটা পরে খুবই সুন্দর হবে। ওটাকে নিয়ে পর্যটন মন্ত্রী কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা এটা জানতে চাই। মাননীয় সদস্য বিশ্বজিৎ দেবরমা যেটা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন আমাদের এবারকার বাজেটে দুর্গাবাড়ি চা বাগানে 15 কোটি টাকা সেখানে টি মিউজিয়াম করার জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। তার বাইরে দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা হয়েছে মোহনপুর, সিমনাথ, বিভিন্ন এলাকা তাতে যে টি স্ট্রিটগুলো রয়েছে সেখানে লকারগুলি করার মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থাকে কীভাবে ঢেলে সাজানো যায়, সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আমি আশ্বস্ত করতে চাইবো যে কোনো একটা স্কিমে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যে কোনো একটা স্কিমে আপনার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে চাবাগানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী মোহনপুর যে চাবাগানগুলো রয়েছে সেখানে আমরা আগামী দিনে সেখানে ঢেলে সাজানো। মাননীয় সদস্য স্যার আমার একটা আমার কথা শুনুন, একজন প্রশ্ন আছে আর এক মেয়ের মধ্যে সব আছে দুজন, আমি কালকে স্যার বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 62। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 62 ইজ বাই মাননীয় বিধায়ক শ্রী শামসুল হক। নম্বর 1 সুনামনগর পঞ্চায়েত এলাকা রিজার্ভপুকুরের নিকটবর্তী বাংলাদেশ সীমান্ত ভাইয়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 1.5 কিলোমিটার কাঁচা ড্রেনটিকে পাকা করার কোনো পরিকল্পনা করতে আছে। উত্তর হচ্ছে সুনামনগর পঞ্চায়েত এলাকার রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভাইয়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 1.5 কিলোমিটার যে কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব উনি দিয়েছেন সেটা এবিডি প্রজেক্টের দ্বিতীয় পর্যায়ে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়। এখন এই ব্যাপারে সুনির্দিষ্ট গবেষণা করা যাচ্ছে না। স্যার সাপ্লিমেন্টারি সুনামুড়া নগর পঞ্চায়েতের বৃষ্টির জল শহর থেকে বের করার জন্য একটাই মাত্র রাস্তা, যেটা হচ্ছে কিনাকাটা। বৃষ্টি হলেই 4টা ওয়ার্ড সম্ভবত আমাকে বলতে পারে। শামসুল সাহেব সাপ্লিমেন্টারি করুন, একটু স্পষ্ট না জানেন সবাইকে তো প্রাপ্ত হয়ে গেছে। আমি বলছি স্যার এটাই গুরুত্বটা সেখানে স্যার যদি দ্রুততার সঙ্গে যদি না হয় তাইলে সুনামুড়ার 4টা ওয়ার্ড সেখানে জলমগ্ন হবে এবং এটা দ্রুত ছেড়ে করার জন্যই সেটা বলা হচ্ছে আর কি। এখানে এই যেটা দিকে গেছে এটা পাশে হলো ফেন্সিং, ফেন্সিং এর ওই লোকটা দিকে দাঁড়ি করার ফলে আগে জলটা চলে যেত, এখন দাঁড়ি করার ফলে ফেন্সিং এর দিকে লোকটা চলে এসেছে, সবাই দাঁড়ি করেছে জমি নেই, ফলে জলটা আটকে না। আচ্ছা আপাতত অন্তত এটা কেটে দিলে মানুষের জলটা নেই। মানে বিধায়ক এই সাপ্লিমেন্টারি কোশ্চেনগুলো করেছেন, সমরবাবু যেটা বললেন সেটা আপাতত যে বিষয়টা সেটা আমি দেখবো, এটা করার ব্যবস্থা করবো। আর দ্বিতীয় বিষয় দেখুন এখানে প্রথম পর্যায়ে আমাদের এবিটি প্রজেক্টে যে বললাম আমি যে 10, 11, 12 ওয়ার্ডে 1.5 কিলোমিটার কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব প্রথম পর্যায়ে যে একটু ওয়েট করতে হবে। দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনার যে প্রস্তাব সেটাও কিন্তু আছে, অলরেডি প্রস্তাবে আছে, সেটা হবে দ্বিতীয় পর্যায়ে। আর বাই দিস টাইম যেটা আপনি বললেন নিশ্চয়ই আমি দেখবো যাতে এই সময়টা যাতে ওখানে ঠিকঠাক করে চলা যায়। এক মিনিট স্যার, এটা 119 প্রশ্নটা এটা আন্তর্জাতিক মহিলা সম্পর্ক বিষয়, তো এটা সবাই বোধহয় রাজি হবেন, যেটা একটা পারমিশন দিলে ভালো হবে। তো এটা কারণ এই পারমিশন না দিলে এটা হবে না স্যার। স্টার্ট 119টা আমি আপনার কাছে রাজি হয়ে গেলাম, এরপরে আরেকজন দাঁড়িয়ে প্রতিদিন চান্স পেয়েছেন, আমাকে দিতে হবে, সবাই রাজি হবে। আপনি ডিসিশন নেন, আপনি সিরিয়াল আপনি সিরিয়াল আমার মনে হয় যে ডিপার্টমেন্টের কোশ্চেন আপনি চিঠি লিখে দিন, তাদের সামনাসামনি মন্ত্রী মন্ত্রী সঙ্গে গিয়ে কথা বলুন। আজকে ঠিক আছে আপনাকে আপনি ইফ আই হ্যাভ ইউ এখানে যদি অন্য কোনো দাবি করেন ওকে দিতে বাধ্য হবো, সবার প্লিজ 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 আপনি সবাই আপনাকে দাবি করবেন, আপনার কষ্টের পরে একটু দাবি করবেন না তো, আর আন্তর্জাতিক মহিলা সম্পর্কে দাবি করবেন না তো, কোনো কোশ্চেন দাবি করবেন না তো, সাপ্লিমেন্টারি করতে পারেন একটা, এটা কিন্তু আন্তর্জাতিক মহিলার বিষয়, না যে কোনো বিষয় তাহলে রিগনাইজ মহিলাদের সুতার বিষয় দায়িত্ব নিন। আর কেউ এর ব্যাপার না, এটা হচ্ছে শৃঙ্খলার ব্যাপার। সব প্রশ্ন, ইভেন আই হ্যাভ 2 more questions. I have 2 more questions. I think we have to respect that. জনজাতির ইস্যু এবং মহিলাদের বিষয় দাবি হলো না, দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, এখন প্রশ্ন পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দর্শক স্যার can I take 1 minute? একদম এক মিনিটে শেষ করি। দেখুন আজকে আমি আমার ঘোষণা শেষ করি। ওকে, যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দর্শক হয়নি সেগুলো উত্তর পত্রগুলো
এবং তারকা চিহ্নবিহীন পত্রগুলো সবার টেবিলে প্রেস করার জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখছি। বলুন। থ্যাংক ইউ স্যার। আজকে কয়েকটা পত্রিকা যখন পড়ছিলাম সকালবেলায়, প্রতিবাদী কলম পত্রিকায় মাতা বাড়ির জলে ভাসে কাটার মুন্ডু এবং মাটিতে তোলার সঙ্গে সঙ্গে যারা মাছিয়ে বন্ধন করে মূর্তিকে চেকে ধরেছে, মানে এই যে বিষয়টা আমি যখন পড়লাম, এটা মাতা বাড়ির মতো আমরা সবাই যারা হিন্দু ধর্মের লোক রিকোডের আমরা পূজা করি। আই ডোন্ট নো whether government has taken any action, এটা গতকালের ঘটনা মনে হচ্ছে। এই খবরটা করতে গিয়ে দেখলাম 4 years ব্যাক আসলে কামাখ্যা মন্দিরে অন্ধ বিশ্বাসে যে নরবলি দিলে পর আরো অনেক শক্তি অর্জন করতে পারবো, এই বিশ্বাসে এক মহিলাকে যার নাম শান্তি সাউ, 64 বছরের মহিলা, বাড়ি হুগলি জেলার কাটিপাড়ায় আসামে এনে কামাখ্যায় বলি দেওয়া হয়েছে। এটাকে বলেছে আসামের একজন পুলিশের অফিসার, পুলিশ কমিশনার দিগন্ত বরা এপ্রিল মাসে এই কথা বলেছে। এইরকম যদি ঘটনা হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, গতকাল কামাখ্যা মন্দিরের পাশে যেখানে যে সাগরটা আছে পাতাবাড়ি, ওইখানে এই ধরনের একটা মূল্য পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ওইটার সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি, ত্রিপুরা তো তাহলে নরবলি সবাই না। এবং খবরে যা বলেছি, টিল নাও নো গভর্নমেন্ট অফিসিয়াল, নো রেসপন্সিবল পারসন হ্যাজ ভিজিটেড এন্ড থট অ্যাবাউট ইট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানাবো, এই ঘটনাকে হালকাভাবে যেন না নিয়ে ঘটনার সঠিক তদন্ত হোক এবং নরবলি যেন না হয় ত্রিপুরায়, এটার ব্যবস্থা গ্রহণ। মাননীয় অপোজিশন লিডার মহোদয় যেটা বলে, উই আর নট কনসার্ন, উই আর কনসার্ন। এবং তার উদাহরণস্বরূপ দেখুন রেডি আছে সেটা কি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুখ্যমন্ত্রী জেলার দিয়েছেন টু দ্য সেক্রেটারি অফ দ্য অনারেবল চিফ মিনিস্টার, the subject intimation regarding rescue of human skull from the Kallan Sagar lake of Patawari temple and the present scenario there. Sir, with reference to the subject cited above, this is to inform you that one human skull has been found floating in the Kallan Sagar lake of Patawari temple on 12/7/2023 early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out whether this act is committed mischievously or not. It is observed that there isn't any major resentment reported among local public. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear inputs in these regards should be. Such activity has been conducted yesterday in the Kallan Sagar lake by the trained lead divers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human, if any, but nothing could be detected. The said search operation will be continued today also. Necessary steps to follow religious sentiments and the abiding of traditional practices like preventing entry to Kallan Sagar for next 42 days, etc. have been taken. It is further informed by the police authority that the said skull has been kept in the Gumutri District Hospital, Tapania for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the police, they are taking investigations going. So after coming out the investigation, I can tell you what that. স্যার উত্তর দিয়েছেন তো? না স্যার, আমি এই বিষয়ে একটু বলতে চাই স্যার। ঠিক আছে, আপনি জেনারেল কালেক্টরের কাছে দিয়েছেন, কিন্তু এটা তো শুধু এই ইনভেস্টিগেশনে তার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে না। মানে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা, যেমন পুরুষ কি মহিলা, এটা তো করা দরকার। তো এটা একদিকে একটা পবিত্র জায়গাতে এরকম কাটা বন্ধ পাওয়া গেছে, উদ্বেগ আমি কাউকে দায়ী করছি না। কাজে মাননীয় মুখ্যমন্ত্রী এমফাটিক্যালি বলেছেন এবং এই ঘটনা বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি সামনে সমালোচনা করে বলছেন যে না এটা ওই মানে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমর্থন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ করার পর না ভাষা করতে পারছেন না, না আপনার বিধায়ক বলছে এটা না, আপনার বিধায়ক বলছে আমরা দেখেছি সবগুলো আমরা সবচেয়ে বলছে ঠিক আছে। আরে একদম বিধায়ক বলছেন না এটা সেখানে অন্য বানানো, তাহলে সত্য এখানে উঠিয়ে আমি কি কথা বলতে চাইছি, আমি কিভাবে মাননীয় জিতেন বাবু যেটা বললেন, পোস্টমর্টম মানেই এটার অনেক লোক আছে, যেখানে পোস্টমর্টম মানে ফরেন্সিক ল্যাবে যাবে, ফরেন্সিক রিপোর্ট আসবে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আবার আলাদাভাবে ব্যাখ্যা করার প্রয়োজন আসলে মনে হয়, এগুলো থাকবে। কাজে এই ইতিহাস আসলে আমি বলছি আপনাকে যা প্রকার আপনাদের সময় এগুলো পোস্টমর্টম যে এই
কি বলে রেফারেন্সিং ল্যাবটে আপনাদেরই তুই আমরা এটাকে মডার্নাইজ করছি এখানে কাজগুলোকে মডার্নাইজ চল। দ্বিতীয় যে বিষয়টা আপনি টেনে আনলেন সে পুরোনো কথাগুলো, এগুলো আমি কিন্তু তৎকালীন যে ঘটনা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা লিস্ট করেছেন সেখানে আমি বলেছি তার একটা ইনভেস্টিগেশন চলছে, সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল ওনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়, সেটা পরে প্যানিং করেছেন, ইনভেস্টিগেশন চলছে, এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। ঠিক আছে, না আরে ঠিক আছে, সময় মতো সব দেওয়া হবে। রেফারেন্স পিরিয়ড বিবৃতি করা মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হল রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নলিখিত বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয় বলছিল একটা হাসপাতালে অভূতপূর্ব অচল অবস্থা, এই শিরোনামে 2023 ত্রিপুরা দমন পত্রিকার মনে নেই ত্রিপুরা দমন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে। সরকার পক্ষ সরকারকে জিজ্ঞেস করছে, ইউ অনলি টেক ডিসিশন, অনেকগুলো বিরোধী কলিং অ্যাটেনশন বলে আমরা এখানে আমরা সুযোগ পাই। আপনারা তো এভরিডে কিপ মিটিং, সকাল বিকাল নিজেদের মধ্যে কথা হয়। আমার মনে হয় সাম অফ দি কলিং অ্যাটেনশন রেফারেন্স যেগুলো আছে রিলে করে দাও করুক, কারণ অনেকগুলি আছে তো, এমন অনেকগুলি ক্যান্সার হাসপাতাল এই অনেকগুলি ডিসকাস হয়ে গেছে, তবুও একটা করে কোশ্চেন করছেন। ওই জায়গায় থাকে কোশ্চেন গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচনা করতে পারবা, লে করে দিলে পারে যারা স্ব ইচ্ছা, যদি মনে করেন বিবৃতি প্রদান দরকার নেই স্ব ইচ্ছা লে করতাম, আর যদি মনে করেন কষ্ট করবেন একটা করে আমরা বলুন মুখ্যমন্ত্রী মহোদয়। এখানে রেফারেন্স পিরিয়ডে ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অবস্থা, এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি ত্রিপুরা দমন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদপত্রে আজ বাই নির্মল বিশ্বাস অ্যান্ড দীপক সেন মাননীয় বিধায়ক। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হলো লিনাক অ্যাক্সেলারেটর, পেট স্ক্যান, পেট সিটি স্ক্যান, সিটি সিমুলেটর, ব্রাকি থেরাপি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো যেমন ট্রু বিম ইউনিট সবটাই সচল, রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকেন। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার রোগী এই পরিষেবা নিয়ে থাকে। এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। বিহারি বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিআর বা বিপিআর নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা থাকে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রাম রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে এখানে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে এফএনএসি বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। এফএনএসি ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলোর জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড এফএনএসি বায়োপসি, ইউএসজি গাইডেড এফএনএসি বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টার সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য এফএনএসি বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট কোনো মেশিন দিয়েও করা যায়। ধরা যাক ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসজি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্টের ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। কিন্তু যেহেতু সেন্টারের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রে রোগীরা পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা দিতে একটু বিলম্ব হতে পারে। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয় এই বিষয়ে তাকে গতকাল আলোচনা রেখেছেন। মাননীয় ডক্টর স্যার 7 জুলাই বিভিন্ন পত্রিকায়, শুধু একটি না অনেকগুলো পত্রিকাতেই বিষয়গুলো সম্পর্কে আলোচিত হয়েছে। আপনারা এটা জানেন 1980 সালে বিপিন চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল প্রথম সেখানের মধ্যে চালু হয় এবং তখন ক্যান্সার পেশেন্ট খুব কম থাকতে পারে। আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের কাছে সেখানে আছে এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়, 1985 সালে রেডিওথেরাপি সেখানে মধ্যে শুরু হয় এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গতকাল রতনবাবু সেখানের মধ্যে বলেছেন যে আমাদের থেকেও প্রচুর রোগী এখানে এসে চিকিৎসা হয় এবং কথাটা সঠিক। আমি যখন ক্যান্সার পেশেন্ট স্টিল না 2006 সাল থেকে আমি এই হাসপাতালে চিকিৎসা আমি চালিয়ে যাচ্ছি এবং সেই দিক থেকে এই হাসপাতাল সম্পর্কে কিছু কথা হলো সেখানে আমার সেখানের মধ্যে রয়েছে। এবং এই ক্যান্সার হাসপাতাল 1996, 1997, 1998 সালে এখানে ক্রমশ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন যে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো আস্তে আস্তে করে সেখানের মধ্যে চালু হয়েছে। 3 জন ডাক্তার তখন গৌতম মজুমদার, অরূপ বর্মন, পার্থ শুক্রবার তাদেরকে এসে পাঠানো হয়েছে ক্যান্সার হাসপাতালে আরও বেশি সেখানে এক্সপার্ট তৈরি করার জন্য এবং তারা সেখানে যাওয়ার ফলে এটাই কিছু লাভ হয়েছে বেশি যে সেখানে এইমসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সেখানে তৈরি হয় এবং পরবর্তী হাসপাতালে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে এইমসের একটা ভালো ভূমিকা সেখানের মধ্যে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার প্রফেসর ওনার এই বিষয়ে সবচেয়ে বেশি জানা সেখানের মধ্যে রয়েছে। পরবর্তী সময় তপন চক্রবর্তী যখন স্বাস্থ্যমন্ত্রী তখন এইমসে
ডক্টর জি কে রথ, তিনি আমারও ডাক্তার ছিলেন, আমার চিকিৎসা তিনি করেছেন, এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়নি, এবং এইমসের কন্ট্রিবিউশন থাকবে এই বাজেট মাসে না এটা কি ক্যান্সার হাসপাতালের এই বলে দেবেন ক্যান্সার হাসপাতালের এই অবস্থাটা সম্পর্কে শুনলেন এবং সামনে থেকে বলবেন বাজেট মাসে আরে পয়েন্ট অফ পারমিশন কমিটি করবেন যে বেসিক এখানে এনএলপি এই মেশিনগুলো সেখানের মধ্যে বসায় এবং সেখানের মধ্যে করে 16টা মেশিন। এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে কালকেও আপনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মেশিন 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে, এনএলপি তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ এখানে এসছে যে 78,387 টাকা চেক যে প্রশ্ন করেছেন তার সাথে এর সম্পর্কিত তো এটা তো ভেরিফিকেশন সেখানের মধ্যে চাইছি কোন কাজে পরিষ্কার করে সবগুলো চলছে আমি আমি তো বলছি প্রত্যেকটা মেশিন অচল অবস্থার মধ্যে আছে সমিতির চেয়ারম্যান আসাদুল হক বিদ্যুৎ সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সমিতি। আমি যখন স্পিকার ছিলাম তখন এগুলো জানিয়েছিলাম আপনার কোনো কনফিডেন্স অ্যানাউন্স নেই, আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করি না শুধু রোগীকেই কিছু দেখা, এটা সমিতির কাছে এখানে এখানে না এটা সমিতির কোনো সম্পর্ক নেই, মেশিন খারাপের সঙ্গে এটা কি সম্পর্ক? আজকে ব্যক্তিগত কারণ এখানে আমরা সিটি ক্লিনিং এর পয়সা আমাদের এখানে যে সমস্ত ওয়ার্ড বা ওয়ার্ডারদের টাকা সব নাই আপনি জানি না আমার কথা আছে একটা সেখানের মধ্যে বলো একটা হসপিটাল আমি একটা কাজ ঠিকই বলছি ডক্টর অমরান দেব বর্মন গভর্নমেন্ট জায়গাকে সব নাটক কোথায় সাবজেক্ট ম্যাটার এখানে এখানে ব্যয় হয়নি এবং এটা ন্যায্যভাবেই দেওয়া হয়েছে, এটা সম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে করেছে এবং গভর্নমেন্টের থেকেও শুনুন একটা প্রসঙ্গ আমাকে বলতে হবে। একটা চিঠি একটা গর্বের জায়গা 75 রাজ্যে আপনারা ভুল বার্তা দিচ্ছেন। এখানে ডক্টর শিরিন সুলতানা চিঠি এবং তিনি চিঠি দিয়েছেন ডক্টর অমলান দেব বরণকে যে এখানে এসে তিনি টাকা দেওয়া দিয়ে এখানে এসে অপারেশন করেছেন সেন্ট্রাল বাইকে এটার জন্য করছেন। তিনি কোনো টাকা নিতে পারেন না, কোনো টাকা পান না, উনি নিজে সিদ্ধান্ত নিয়ে 78,387 টাকা উনি কেন আমাদের চেক আছে কল্যাণ সমিতির আমাদের সেখানে বাজারে এখানে লেগে আছেন আপনার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আমি দপ্তরের মন্ত্রী উনি দপ্তরের মন্ত্রী উনি সে কথাটার জবাব দিতে দেন এবং আমি বলবো রোগী কল্যাণ সমিতি ক্যান্সার হাসপাতাল এবং টিবি হাসপাতাল তুমি একই বস এবং এটা কোনো আঞ্চলিক হাসপাতাল ওদের এটা কোনো সাবডিভিশনের না, যেহেতু এটা একটা কেন্দ্রীয় হাসপাতাল সেই থেকে জেনারেল হাসপাতাল মুখ্যমন্ত্রী আর চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাকে চেয়ারম্যান করা হবে এই কমিটি চেয়ারম্যান গঠন করা হবে। ওকে থ্যাংক ইউ। রেফারেন্স বিলটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী কমল মাননীয় উপদেশ মহোদয়, এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক তোমরা মাননীয় বিধায়ক জানতে চেয়েছেন। দেখুন এটা আর্ট অফ এক্সিলেন্স এই যে আমাদের ক্যান্সার ইনস্টিটিউট, আমরা এর জন্য গর্ব করা উচিত। একটা সময় ছিল যে রেডিও থেরাপি দু ধরনের ক্যান্সার ডাক্তার, একটা হচ্ছে অনকোলজিস্ট আর একটা হচ্ছে অনকোসার্জন। অনকোসার্জন আগে ছিল আমাদের অনেক সময় যখন আমি নিজেও ক্যান্সারের প্রচুর কেস করেছি বা অপারেশন করেছি না, কিন্তু সার্জারি পরে এখানে জেনারেল অনকোসার্জারি ছিল না। সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হতো, কেমোথেরাপি দেওয়া হতো, এগুলো দেওয়া। কিন্তু এখন এরকম আর্ট অফ এক্সিলেন্স এর একটা ইনস্টিটিউশন আমাদের অনকোসার্জন না, আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। যেটা বলা হয় যে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের লোক আসে, বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয় এই জিনিসটা মেশিন খাওয়া হতেই পারে, কিন্তু তার সাবস্টিটিউট আছে কিনা বসে বসে এরকম এটা নিয়ে একজন হচ্ছে না তা না। আমি টেকনিক্যালি বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন এফএলসি করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়, কাজে কোন জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা করা কোনো আমার মনে হয় ঠিক হবে না। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা কিছু বিষয় নিয়ে আমরা দেখবো, আমরা আশ্বস্ত করছি এগুলো আননেসারি আমার মনে হয় কিছু এখানে এটা কিছু বলার মানে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়, কারণ অনেকগুলো বিষয় আছে।
উনি তো সোসাইটি উনি তো নিজেই বলছে যে অনেক না না আপনি সোসাইটির সিদ্ধান্ত ক্রমে আমি সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আমাকে বলতে দিন না, আপনাকে বলতে দিন, বলতে দিন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা আছে ভাই? আগে 3টা সরকার দায়িত্ব ছিলেন, একটা সরকার বন্ধ করতে বলেন। এবারে আমি বলেন কেশব মজুমদার, দিকে ভাই মিনিস্টার কেশব মজুমদার সোসাইটি করেছেন আপনাদের সময় 12 কোটি টাকা ক্যান্সার পেশেন্টের টাকা দিয়ে আপনারা পুরোপুরি করেছেন। 12 কোটি টাকা জেনে নিন, জীবন বাবু কথা বলেছিলেন কেশব মজুমদার 12 কোটি টাকা দিয়েছিল এই ক্যান্সার হাসপাতালে 2002 সালে, আর 17,000 টাকা স্কিমে ফেলেছেন। মন্ত্রী সাহেব, মাননীয় সোসাইটির একটা পাওয়ার থাকে মিস্টার মাননীয় চেয়ারম্যান আর কেস ক্লারিফিকেশন দিচ্ছেন আপনার কাছে আপনার নাটক করতেছেন কাগজ একটা নিয়ে মানুষের কাছে আপনি হেমন্ত বাবু যে বাকি এনেছেন আপনার পয়েন্টের ক্লারিফিকেশন কি ছিল? আপনার কষ্ট ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অবস্থা এই ছিল না আপনার একটা যে কোনো পত্রিকাতে দিয়েছে, এই পত্রিকাতে কি ভেতরে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা টাকা নিয়েছেন? আপনি রেফারেন্স চাচ্ছেন, আপনি তৈরি করা একটা মানুষ দিয়েছেন আরো পঞ্চস্ত করার জন্য আরো পঞ্চস্ত করছেন আপনি লেখা চেয়ারম্যান স্পিক লেখা চেয়ারম্যান লিখে দিচ্ছেন। আমি যখন এখানে স্পিকার ছিলাম তখন আমি জানিয়েছিলাম কোনো কনভেন্স অ্যালাউন্স নেই। এবারও অফিস আমাকে বলেছে স্যার যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে চেক দিয়ে দিই। আমি বললাম না, এটা তো চুরি না, যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু আপনার অফিসে নেই, দ্বিতীয় কোনো ব্যবহার নেই। আসলে সততা এবং ট্রান্সপারেন্সির প্রদান নেই। এটার পেছনে কোন চক্র কাজ করছে আমি জানি, যারা সেখানে বিভিন্ন পদে থেকেছে এখন নেই, তারাই চক্রান্তদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলেছে। একটা বাংলাদেশের থেকে সে এখানে এত আজকে যারা কলাগাছ খেয়েছে, আদা খেয়েছে, একজন নেতা আজকে ডুপ্লেক্স হাউস, আজকে ইনোভা গাড়ি, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তখন লজ্জা করে না? এটা কি অন্যায়? ক্লিয়ার প্রভিশন, ক্লিয়ার প্রভিশন এনেছেন একটা পরিষেবা নেই। আজকে ইন্ডিয়ার বড় বিক্রি হসপিটাল হয়েছে এটা। ঠিক আছে রেফারেন্স ইউনিয়নের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী পঙ্কিয়ান। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর পুনরাবৃত্তি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে ককবরক ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, হালাম, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকি, মিজো ভাষা, ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষার অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইরেক্ট বা উপভাষার অন্তর্গত, যা যথাক্রমে দেবমা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রুগিনী, কুরাসি, কুচই, নোয়াতিয়া এবং পগই। এই বিষয়গুলির যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইরেক্টর বা উপভাষায় তেসারাস প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর ডাইলেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসেবে পরিণত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসেবে ত্রিপুরার সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়নি। প্রসঙ্গত এখানে উল্লেখিত ব্রু ভাষা পৃথক স্বীকৃতির উত্থাপিত আমরা সমস্ত সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে সেই ভাষাটা আমাদের সরকারের সর্বাধিক স্বপ্ন ভাষা, আমরা সবসময় স্বপ্ন ভাষা আমরা সবসময় চেষ্টা করি। Point of clarification, sir. Tripura sir, 19 আছে ঠিক। তো কেন আমরা দাবি করেছি ককবরক আর ককবরক মধ্যে ডিফারেন্স আছে। ককবরক ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অনলি স্পোকেন বাই পার্টিকুলার, আমরা ডিগ্রি অফ আমরা রিয়াং ভাষা বলে ককবরক, যারা ককবরক বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মোরা সিং, ত্রিপুরী, রুগিনী বলে। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা ককবরকের সাথে আমাদের ডায়লগ এটা আমরা আলাদা হবে, আলাদা ডিফারেন্স আছে।
আমরা যে জুলাই খবর বলতে হবে, আমরা সবাই বলবো আপনারা এই খবর, কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রাইস হিসাবে আমরাও চাই ছোট প্রাইসের রিকগনাইজ করতে আমাদের তারপর আমাদের জানি যে আমাদের যাতে রিকগনাইজ করা হয়। সেখানে কিছু যেমন হিন্দি, উর্দু, বাঙালি, আসামিজ সিমিলারিটি, একটা এক্সাম্পল আসামিজ সিমিলারিটি, তো আমাদের কাউকের মধ্যে কিছু কিছু সিমিলারিটিস আছে। তো আমরা আমাদের থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি কাউকে বলতে পারি, কিন্তু আমাদের অনেক আছে যারা কাউকে বলতে পারে না। তো গতবার বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে কৌরব এবং বাংলা পারতে হবে, তো যারা কৌরব চাকমা আছে, যারা অনেক আছে, যারা টাইপিং খারাপ, তারা কৌরব করেন, তারা কীভাবে চাকরি দেয়, তারা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমরা যে এটাকে দেখে যাতে আমাদের পরিবেশ পাবে। এখানে আমার কাছে এখানে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/22 আমি যেটা বললাম এটা পরিবর্তন করা হয়েছে। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমরা আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করি, সবাই জানে। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে দেখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক, আমরা 22 কমিটি বানিয়ে তাদের রিপোর্ট, আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো আবার কী অবস্থায় কি সেটা আছে, তারপর আপনার যদি জানতে হয় আমি সেই বিষয়টা আপনার কাছে। মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় সদস্য প্রমোদ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডস একটি ডিফারেন্সগুলো বলতে চেষ্টা করেছে, যদিও হি ইজ নট ভাষাবিদ, আমি ভাষাবিদ। স্টিল আই এম টেলিং, আই নট এগেইনস্ট ইট, আমি ওইটার বিপক্ষে বলছি না, আই অনলি গিভিং লিটল বিট অফ। যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেটি, ঢাকাইয়া, কুমিল্লা, সো মেনি থিংস আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা যখন নিজেদের মধ্যে নোয়াখালী আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই নো হোয়াট নট দে সে। এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্রমহিলা আমাদেরকে এসে বলছে, আপনার কি বাংলাদেশ থেকে আইছেন? আমরা ত্রিপুরার লোক যেভাবে কথা বলি, ওই ভদ্রমহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসলাম। আসলে প্রভুবাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এইটাও সত্য। জমাতিয়া, দেববর্মাদের মধ্যেও একটা ডিফারেন্স আছে, ত্রিপুরা, জমাতিয়া বা এই ককরোচ স্পিকিং এর মতো ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন বিহার থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, দেয়ার ইজ নো প্রবলেম। আমরা যেমন কাইসা বলি, ওনারা কেহা বলে। এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা, এখানে সঞ্জয় ভাই ত্রিপুরা আছেন, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারেন। আমরা যাকে চেলা বলি, অনেকে জ্বালা বলি। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালী দ্বারা আলাদা করতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতো। তো মাই পয়েন্ট ইজ, আমি এইটার বিরুদ্ধে দেখছি, সরকার যদি পারে যে ত্রিপুরাতে আলাদা করে সমস্ত জায়গায় দেখা আছে পড়াতে পারবে, জমাতিয়াতে আলাদা, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা ককবরক 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে। 67 থেকে এটা দাবি উঠেছে, 79 এটা স্বীকৃতি পেয়েছে। স্টিল উই আর ট্রাইং টু গো ইন আ পার্টিকুলার প্লেস, যেখানটায় আমরা এই যে 9টা কমিউনিটির কথা, সাবট্রাইবের কথা বা ট্রাইবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। এন্ড ইফ আই এম নট সরি, বাড়ি থেকে কিভাবে বলবে দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু পাঠ্য বই তৈরি করতে গেলে, এটাকে লিটারেচার দিতে গেলে এটার একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই, নাথিং এলস। ডিফারেন্সটা আছে। এবং কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে, কোথায় আটকে গেছে? দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন। যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি পেতে গেলে তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়? দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা মানে ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, সে তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার হতে সরকার বিবেচনা করবেন, কমিটি গঠন করবেন। তবে এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে এই বিষয় দেওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলে ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, দ্যাট মিন্স আমরা কাউকে বলতে হবে মানে রিয়াম এগেইনস্ট। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, যে বিষয়টা এখানে উঠে আসে বিভিন্নভাবে নোয়াখালী, তারপর আমরা বাঙালিদের মধ্যে সিলেটি ইত্যাদি অনেকগুলো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউকে নিয়ে যখন ওনারা দাবি করেছে, কমিটিও হয়েছে, এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকে গেছে, পাশে তো করলাম, এটা দেশ হচ্ছে আটকাবেন, দেখো যাতে না আটকায়। কাউকে যখন না চাইছে, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাপাও আছে, তাহলে কাউকে সমস্যা নেই। সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বলি না, তো কর জায়গা মিলে উঠিয়ে এরকম দিয়ে দিন একটা, তাহলে যদি আপনারা সবাই মিলে নিন, ঠিক হবে। কিন্তু এরকম তো এটা ভাষা যারা সৃষ্টি করে তাই করবে।
পতাকার মধ্যে নিচে একটা রেড দিলেই হয়, মণিপুরিরা করছে বাঙালি না, সেটাতে যা যা দাবি আসবে সেইভাবে তাদের দাবির সাথে যুক্তিগত আছে কিনা সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই আমাদের বিষয়টা যেটা কাউকে বলছে সেই ভাষাতেই তাদের এখানে সেটা কমিটিকে ডাকবো, কথা বলবো। তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী সোমলাল চাকমা। এখন আমি গ্রামীণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মুলমাটি ব্লকের অতিরিক্ত কর্মচাপ হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ছামনু বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এখানে যে কথাটা রাখা হয়েছে তার উত্তরে এরকম: মনমাটি ব্লক 25টি ভিলেজগুলি নিয়ে তৈরি, আয়তন আনুমানিক 278.27 স্কোয়ার মিটার, এবং মনমাটি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,810 জন, যার মধ্যে 21টি ভিলেজ কমিটি করমছড়া বিধানসভা কেন্দ্রে অবস্থিত এবং 9টি ভিলেজ কমিটি যেটা সামনে আছে সেই বিধানসভা কেন্দ্রে অবস্থিত। একটি ভিলেজ দুটোতেই আছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিকে জনগণের নিকট পৌঁছে দিতে করমছড়া বিধানসভার মধ্যে মনমাটি ব্লক এবং ছামু বিধানসভার মধ্যে ছামু মাটি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বলছে দিতে হয়, যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ, নতুন অফিস বাড়ি তৈরি করা, প্রয়োজন ভিত্তিক আসবাস খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। রাজ্যের মধ্যে জমি ব্লক, গঙ্গানগর ব্লক, রৈশাবাড়ি ব্লক, শিলাচুরি ব্লক, যেগুলো শাখা করে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত, ঠিক সেভাবে আমাদের দুটো কনস্টিটুয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় একটা অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি কারণে যদিও এখনো আপাতত সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে অনুরোধ করবো আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সরিদয় হয়ে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার মহোদয়, ঠিক আছে, বাবু বলেছেন, দেখবো বিষয়টা। রেফারেন্স বিরুদ্ধে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীরা রানী সরকার মহোদয়া। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল চারিপাড়াস্থিত স্কুল হেলথ ওয়েলফেয়ার সেন্টার ওয়েলনেস সেন্টারটি দপ্তর নিজস্ব স্থানান্তরিত করার প্রয়োজন সম্পর্কে। লিখে দিব মাননীয় সদস্য কিন্তু আপনি কইলাম কোন উত্তর দিলেন? ক্লিয়ারিফিকেশন স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে স্কুল করা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাজ চলছে। এর পূর্বে এই সেন্টারটি একটি অস্থায়ী বাগাবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী উক্ত সেন্টারটি নিজস্ব ভবনে স্থানান্তরের জন্য এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন টিবি রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়েরাও এই সেন্টারটিতে আসেন। এর পাশে প্রাইমারি স্তরের শিশুরা অধ্যয়ন তথা পড়াশোনা করে। এক্ষেত্রে এদের শরীরের বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই অতি সত্ত্বর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তর করার প্রয়োজন। স্যার, 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয় তখন আমাদের প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু ওনার প্রকল্পে সরকারিভাবে সেটা অতিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসীর জনগণ খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, যে রেফারেন্স বিল আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীরা রানী সরকার এনেছেন, এটা এই উক্ত স্কুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি এখন বর্তমানে চারিপাড়া এইচ স্কুল বিল্ডিং থেকে পরিচালিত হচ্ছে। তো এই তো হেলথ ওয়েলনেস সেন্টারটি স্থানান্তরিত করার জন্য উনি যে কথা বলেছেন তার উপযুক্ত জায়গা আমরা খুঁজি। উনি তো বলেছেন ওনার যে স্বর্গীয় বিধায়ক, তো সেটা আমরা জায়গা আমরা খুঁজি যদি হয়, এবং অনুসন্ধান পত্র সায়েন্স মিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা পত্রের বিবেচনা। ঠিক আছে। রেফারেন্স বিলের পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য অভিষেক রায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুগুলো ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল গমতি জেলার বান্দোয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। এটা তো একটি ঘটনা হইব কি হয়েছে, তাই তো? মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স বিলে যে মাননীয় বিধায়ক শ্রী অভিষেক রায় বিষয়টা এনেছে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এসবিবি একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য আছে যারা কেন্দ্রীয় সরকারের যখন ট্রান্সফার হয় তাদের ছেলে মেয়ে তাদের গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না করে, এই জন্যই এই কারণে কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি সিবিএসই স্কুলগুলো স্থাপন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় অন্তত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে, এবং তার মধ্যে যেটা মাননীয় বিধায়ক বলেছেন যে বন্ধ কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, তো সেই বিষয়ে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বন্ধ করে 10 একর জমি হস্তান্তর করা হয়েছে।
এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের একটা শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংক্রান্ত নীতিগতভাবে ওনারা সমর্থন করেছেন। তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলে বিদ্যালয় শুরু করে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা করবে। অধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে করোনার পূর্বে তো এখন মানুষের একটা ধারণা যে কোনো কাজ হয়তো তখন স্যাংশন হয়ে গেছিল বা কাজ শুরু হচ্ছে না বা বর্তমান শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা যেহেতু অনেক দিনের দাবি আমাদের জেলাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ে এটা একটা প্রসেস শুরু হয়েছে, তাড়াতাড়ি বা একটা কোনো স্টেপ নেওয়া যায় বা কেন্দ্রের সাথে কথা বলে যদি আগামী দিনে সেটা চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের পুরো জেলার ছাত্রদের উপকার হবে এবং আমাদের গোমতী ছাত্রদের দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় আদেশ মহোদয়, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরও দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং ঢাকাভুক্তভাবে সিবিএসসি স্কুলটা সেন্ট্রাল স্কুল এখানে থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমার আপনার কথা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর ত্রিপুরা কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট ইয়ে চলছে। এটার প্রতি আপনি একটু সরের বেশি রাখেন। দুইটা একসঙ্গে না, দুইটাই একসাথে, দুইটাই একসাথে ওদের প্রথম রেফারেন্স ভিডিও 6টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিক্রি দেওয়া ছিল। বিষয়বস্তুটি হলো গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রবাদী প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মানচিত্রে ত্রিপুরা শেখ করিডোর শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় আদেশ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে রেখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত দেশের মানচিত্র ত্রিপুরা শেখ করিডোর, এটা নিয়ে আমরা প্রতিবার আমাদের ভাষণেও বলি, ভিতরেও এখানে কয়েকটা বলা হয়েছে। এটার মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা গতকালও কুসংগত বিষয়টা বলেছি যে ত্রিপুরা করিডোর করেছে, এখানে বলার মানে এখানে না করার কমিশন, কিন্তু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া এবং ত্রিপুরাকে করিডোর করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে এটা মায়ানমার থেকে সমস্ত কাজ, আর আমাদের এখান থেকে গাড়িগুলো যায়, সেই গাড়িগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন হিন্দি বলে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কীভাবে ন্যাশনাল ত্রিপুরা বারবার বলছি, সেই দিশা আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেস এই ওয়ার্ডটা উনি বারবার বলেছেন, যারা এর মধ্যে দুটো তাদের এগেইনস্টে কারবাই করার জন্য। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় ডাক বিক্রি হচ্ছে, শুধু ওটি বলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় মূল সেই দিকে আমরা আছি। আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে অর্ডার দিয়েছে, ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের ত্রিপুরা পুলিশও সেই দিকে ব্যবস্থা নিচ্ছে এবং বিভিন্ন প্রতি আমরা বুঝিয়ে দেখেন কত মানে এই কাজ ধরা হচ্ছে এবং ডিস্ট্রাকশনও হচ্ছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু ডিস্ট্রাকশন, আমি নিজে কয়েকবার দিয়েছি, প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়, তো সেটা ভুজুমনগর একটা জায়গা আছে, সেখানে কিন্তু ডিস্ট্রাকশন হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, কিন্তু আমরা চেষ্টা করি নিশ্চয়ই একদিন হবে, আমরা যে বলছি যে ট্রাফিক সেটা নিশ্চয়ই হবে। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে প্রতিটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা দিয়েছিলাম রেফারেন্স যেটা নিই, এখানে বলা হয়েছে যে ব্যয় অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% টাকা অনুপ্রবেশ বেড়েছে রাজ্যে এবং এখনো সিপাহী জেলা থেকে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো এখনো হয়নি। এবং যেটা আরো আছে, আমরা জানি যে ব্যয় অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়া করার জন্য এখানে মোবাইল পাসপোর্ট বা এমপি অ্যাপ ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহী জেলার যে জেলায় যে সার্টিফিকেট আন্তর্জাতিক যে বর্ডারটা এখনো কাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরাকে কাতারের বেড়ায় করা হয়েছে, কিন্তু শুধু ওই সার্টিফিকেট এখনো করা হয়নি, সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো, এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেলওয়ে বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশ তারা সরিয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট লেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে, 925%, গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা আনার প্রয়োজন বলে মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরা যে সীমানার দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, এখানে 56 কিলোমিটার, তো এখানে প্রায় 50 কিলোমিটার বর্ডার এরিয়া আছে, সেটা সম্ভব হচ্ছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকা এবং সামান্য কিছু টাকা বাংলাদেশ যে বর্ডার গার্ডের আপত্তি, তাই সব তাই আমরা আপত্তি করি। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের উপরে পেয়েছি। তো এই কাতারের
যে দেওয়া যায়নি, এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হয়, অস্বীকার করার কোনো উপায়। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যে আমি যেটা বললাম, আমাদের এলাকায় 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশ ও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফ এর সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফ এর সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ প্যাট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলার প্রসিকিউশন রিপোর্ট এরকম 2021-এ মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 31 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52। 2022-এ মামলা সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 23। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন 60 গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 20 এবং 225 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, উই আর ইন দ্যাট ডাইরেকশন। স্যার, আমার আরেকটা পয়েন্ট আপনার আমি যেটা বলেছিলাম এমপিএফ মোবাইল টাস্ক ফোর্স যাদেরকে করার দিন আগে ছিল, এটা বর্তমানে কাজ করছে কিনা ওই মোবাইল টাস্ক ফোর্সটা, এবং ওই যারা বড় এলাকাতে কোনো চেক পোস্ট ওই যা ব্যাংক অনুপ্রবেশকারীদের চেক করার জন্য তাদের আইডেন্টিফাই করার জন্য চেক পোস্ট করা হবে কিনা। মোবাইল টাস্ক ফোর্সের তো এখনো চলছে, এরকম না একটা বন্ধ আছে, ওরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছে আমাদের কাছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম, বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে, এর মধ্যে এমবিসিসি আছে কিনা বর্ডার ফেন্সিং ওয়ার্ক হোয়াট ইজ ব্যালেন্স স্ট্রেচ অ্যাবাউট 6.67 কিলোমিটার কাজ করছে ওরা। তো অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে আস্তে আস্তে এইরকম না স্টপ হয়ে আছে। আমরা চাই এটা বন্ধ, অনেক জায়গার মধ্যে 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এদিকে যদি আমি তাহলে অর্ধেকটা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আপনার কি চিন্তিত হবে কোনো একটা অবস্থা। এগুলো আস্তে অনেক টাইম হয়ে গেছে, একটু খালি বাকি সেটাও সম্পূর্ণ হবে। বারবার দিল্লিতে যখন যাই আমি কথা বলি বিষয়গুলো দেখার জন্য। কলিকাতা তো আছে 5টা, এখন একটা আছে কি করা হ্যাঁ কলিকাতা 5টা কাটলো সবাই রাজি হবে কিনা জানি, সবাই রাজি হলে লে হতে পারে, সবাই রাজি কিনা, যার যারা আছে যে সরকার পক্ষের অনেক মাননীয় বিধায়করা সরকার অঞ্চলে আছে টাকার একটা সিন সিটিতে এটা বাড়িঘরের মধ্যে হচ্ছে, কিন্তু লে করাই লে করা। যারা প্রশ্ন আছেন আমি জিজ্ঞেস করি আপনারা আছেন, আপনি কি বলেন এসে কথা বলছে চলবো নি লে করলে চলবো নি। আমি একটা কথা বলি, না এর আগে তো আছে বাবু, এর আগে তো কল্যাণী সাহারা আছে, মহোদয় আছে, এরপরে আছে তাইলে একটা বিনাকি দাস চলে। আমাদের যে 4টা আছে 4টা সিএম নোট করে নেবে, আর উনি 4টা বলে আসছে, তারপরে উনি দেখি নোট করে বসে তাহলে শুধু শুধু সামল ওকে বলে দিন বলি আপনার মাননীয় সদস্য কল্যাণী ম্যাডাম আপনি কি বলবেন? ওনার একটা আছে আছে তাই বললাম, এই জন্য তো বলছি একটু সময় বাড়িয়ে নিই। আচ্ছা মাননীয় অপদেষ্টা মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সমাজ বাড়াতে হচ্ছে, একটা কিন্তু সময়টা বাড়াতে হচ্ছে, গৌরবতী দিলে আপনার জন্য 10 মিনিটের মধ্যে তাহলে আগে 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 ম্যাডাম আপনি বলুন, এরপর সাউলও বলবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডে আমার রেফারেন্সটি হলো রাজ্যে ফরমালিনযুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। আচ্ছা, না বিষয়টা হচ্ছে যে ফরমালি আমরা প্রত্যেকে আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা, সরকারি তথ্য অনুযায়ী মাছের চাহিদা হলো 1,11,700 মেট্রিক টন। রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে, আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা এবং বাংলাদেশ থেকেও আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা গেছে এই মাছগুলি যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল, এটা মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। অনেক সময় অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যে ফরমালিন হলো ফর্মালডিহাইড থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান। এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা কি দেখি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। The International Agency for Research on Cancer, and a part of World Health Organization, has concluded that formaldehyde is carcinogenic to human. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফর্মালডিহাইড তৈরি হয়, এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের সেটাই, এটা অসাধু ব্যবসায়ীরা যারা লাভালাভের জন্য বাইরের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে যে মাছগুলি আমদানি করা হয়, সেগুলি যে ফরমালিন দিয়ে বা অ্যামোনিয়াযুক্ত বরফে, সেটা বন্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেওয়া কিভাবে নেবে
এবং প্রতিনিয়ত যাতে নজরদারি রাখা যায়। এখানে ফুড মিনিস্টার আছেন, ঠিক আছে। ফুড এন্ড সিভিল সাপ্লাই মিনিস্টার আছেন, ফিশারি আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকেই এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার, তিনি জানেন ফর্মালিন কতটা বিষয় ঠিক সেটা নেওয়া এবং জনগণও যাতে এটা অবহিত করা হয়, জনগণ যাতে দেখতে পায় যে এই দপ্তরগুলি নিয়মিত নজরদারি রাখছে মানুষের সেফ থাকার জন্য। ঠিক, নমস্কার। এটা মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, ওকে, তাহলে তিনি একই ব্যাপার, তিনি একই ব্যাপার, হাইলি কল্যাণপুরে মেরামত করা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ সাহেব, আমাদের বিষয়টা কল্যাণপুর ফায়ার স্টেশনে ঠিক আছে, ঠিক আছে। ম্যাডাম বিষয়টা কেন আনাবো আমি বলি, খুব বেশি দিন হয়নি, 2012 সালে 19 তারিখ তৎকালীন সময় বামফ্রন্টের সময় সেই ফায়ার স্টেশনটা করা হয়। এই 9, 10, 11 বছরের মধ্যে যে একটা মানে কি বলবো, ওই যে উন্নয়নের কি স্বর্ণযুগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই পাঠ বলুন, সেই অগ্নিসংযোগ বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, ফায়ারম্যানরা আমাদেরকে রক্ষা করে। তো তাদের যে স্টেশনটা কোয়ার্টার তো নেই, থাকার ব্যবস্থা নেই, যেমন একটা অবস্থা তৈরি করে 2012 সালে 19 তারিখ আজকে জল মানে রান্নার ব্যবস্থা নেই, জল ছাদ ছুঁয়ে বড় বড় পাটল দিয়ে এই অবস্থা তৈরি করে রয়েছে। তাদেরকে যাতে সেই ব্যবস্থা কেন বললাম, প্রত্যেকটা জায়গায় আজকে বলতে গেলে আমি বলছি মানুষ বাধা দিয়েছিল সেই ফায়ার যখন উদ্বোধনের সময়, তারপর বলার মানুষের সাহস ছিল সেই জায়গায় উদ্বোধন হয়েছে। আমি আরেকটা সংযুক্ত করে বলছি সাক্ষী হিসাবে, আজকে আমাদের অধিকার রঞ্জনের প্রভু তখন কোনো বিধায়ক ছিলেন, বিধানসভা উত্থাপন করেছিল আমার বাড়ির সামনে বিদ্যালয়, একটু করেছিল দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়, উনি কি করেছিলেন বিধানসভায় করেছিলেন, বাধা দেওয়ার জন্য। আজকে স্কুল কখন যে খসে পড়বে, কার যে সেই সন্তান বিপদগ্রস্ত অবস্থায় নৌকার মতো হয়ে গেছে এই অবস্থা, উন্নয়নের যারা স্বর্ণ রাজ্য তৈরি করেছিল। তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের এবং উনার মধ্যে রাষ্ট্র হিসেবে বিপরীত করে হাতে আমি বলবো সেখানে কোয়ার্টার এবং সেই ভাষণ যাতে সঠিক তৈরি করা হয় এবং তারা যাতে থাকতে পারে, কারণ তাদেরকে টাকার ব্যবস্থা দিলেই তো আমরা পরিষেবা সঠিক পাবো। নমস্কার, ধন্যবাদ। কোন সালে তৈরি হয়েছিল? কোন সালে তৈরি হয়েছিল? অনেক আমার নেক্সট কলিং অ্যাটেনশন অনারেবল স্পিকার স্যার, সেটা রাজ্যের সাথে প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবিলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্যের সিসমিক জোন 5 রয়েছে। আমরা প্রায়শই অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবিলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে NDRF তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার, এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি গুজরাটের বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যা সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীর যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে NDRFকে এভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান লাইফকে রেস্কিউ করেছে, যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে। ফ্লাইট হ্যাঁ, তো আমরা দেখেছি যে NDRF এমনভাবে প্রশিক্ষিত একটি ফোর্স, তারা মানুষকে এই রাজ্যের এই দেশের সম্পত্তিকে রক্ষা করে তার সঙ্গে। কিন্তু আমাদের রাজ্যে স্থায়ীভাবে 16টি রাজ্যে হয়েছে, 16টি ফোর্স বিভিন্ন রাজ্যে কাজ করছে, কিন্তু আমাদের রাজ্যে NDRF এর পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে যিনি মন্ত্রী, তার ওনার কাছে আমার নিবেদন থাকবে ত্রিপুরা রাজ্যের ব্যাটালিয়নকে স্থায়ীভাবে প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যেন প্রস্তাব। ধন্যবাদ। মহকুমা শাসক দরকার ঠিকই আমার কলিং অ্যাটেনশনের মূল বিষয়টা হচ্ছে কুমারঘাট মহকুমা শাসকের কাঠামো ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্ক। বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে, এটা পর্যটন দপ্তরের একসময় একটা লস দেখা হয়েছিল, বহু পুরান। 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয়, এবং ওই সময় একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লসটি পর্যটন দপ্তরে সেই ঘন্টাতেই অফিস তৈরি করা হয়। আজও ভিত্তির নাম অফিসটি ওই লজের মধ্যে আছে। 2011-12-তে কুমারঘাট শিব মন্দির সংলগ্ন 6 একর জমি মহকুমা শাসক অফিসের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে, তার রেকর্ড আমার কাছে আছে। কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও আজ অব্দি সেই মহকুমা শাসক অফিস নামেনি। আমার বক্তব্য এটাই, গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, সেই সময়ে ফ্লাডে প্রায় এই বিল্ডিংয়ে অটোমেটিক জল হয়ে গিয়েছিল এবং প্রয়োজনীয় অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। আজও সেগুলো কোনো সুযোগ নেই। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে, যদি কুমারঘাট মহকুমা শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায়, তাহলে কুমারঘাটের মহকুমার প্রত্যেকটা মানুষ উপকৃত হবেন এবং তার জন্য জমি অধিগ্রহণ অলরেডি করা আছে। আমি এর পূর্বেও বুধবার চিঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিসটি তৈরি করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, এবার সামলাবো এবং ইসলামুদ্দিন সাহেব একসঙ্গে STGT কালকে বলছিলেন আমাদের হলো যে STGT যে মামলাটা কথা বলেছেন, এখন এটাকে একটু দ্রুত করা
আর তাদের ইন্টারভিউটা ভালো নাম্বার 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত আছে রাজ্যে কোন আছে এই অনুপাত আছে সেই অনুপাতে যে কোটা কি আছে সেই খালি জায়গাটা নতুন করে এই জিটিতে বটনো কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে সেটি হলো আমাদের এটাই আমরা আর এটা নেওয়া হয় যেহেতু খালি আছে মাননীয় অধ্যক্ষ এসকিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা যেন ক্যান্সেল না হচ্ছে Our respective honorable judges on notice of calling attention, namely Srimati Kolani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kolani Rai, MLA serial number 3, Bhagan Chandra Das MLA, then Sri Shamal Chakraborty and Islamuddin MLA serial number 5 and 6. Therefore, as per decision, I hereby lay all the calling attention motion here. Thank you. এই সভা বেলা 2 বেজে Your better, bigger, and dreams make you more. I started here as a learner. Here, I mentored me. Tips has given me the big and break all. Come join Tips to your dreams. Totis Jonano Tui, Norokok, Noroni Bagino Tini, Deramgo Kalaiza, Rangshala Obishini Beshano, Old Tamni Shalo, Nahare Kok Shilzaka, Hasteni Mona, Haste Hapangni Tani, Zama, Onimesh Debor Mashaklaika, Sazatin Chotizak, Ring Frunai Rogantesha, Sheboga, Te, Kebene Bodoli Ozama, Kok Shaka Yakshi Bodoli MLA, Yakshi Bodoli MLA Kok Shamani Ulka Montri Okra, Kebene Bodosha Angay, Yakshi Bodoli Fashing Nara. 10,323 rogni shebokti sokjaka yakshi bodoni saya tongmani bagai 323 jona rengfrnai rogni tabok manani nang ke boroni bagha ane rogni manareba tabu naikol tongkhrnai rogno mung bobo haike rui manai if yes if it is for our family so we have another our তাদের কাছে এই কারণে সমাধান পরে আমরা তারা রাইট আপনাদের কোনো রাইট নেই যে borokni bagay nai shongni shebo nangkha aboni haste hapang shongmung klai kebeng mungo klanya ni nangkha tei kaham keno haste ni montri Orad Manik Shaha report Rengnok ni class 1 ni simi class 5 ji khorok ni reng phurang abo ani shreng munir parliament bok shada gi phang kebeng mung khlailia ajo wana mo ni khorok shafa lia abonot angshala haste ni kebeng mungo kok firaka ferang tang bedeng mantri Ratan Lal Nath shaklaikya primary khorok dok chireng afruo khorok ni reng phurang naida e khorok sara nei chireng khe khor bai naida abo element kok shalai no a engkha atra MP phano kebeng mung khlailia a kahai no samung eng tebo bedengni mantri a kok sang no ni MLA Jitendra ke shaklaikya joto ha kotor gano new education tui kebe a kok no bidan party laikha yakshi Jitendra Chaudhary nahare mantri raka new policy te mungni man tha raida shollaya kok no thai tongkhanang kahamke shaiman shrengnan
aboni ulono mungshabok kori shiring shini thayo achuma yakshibodolni kotor ozama no এটা আমার 345 কেন 3 জন 4 জন শিক্ষার পার্লামেন্ট আমি কাউ করছি ওখানে সিস্টেম জানা যদি 60 প্রতি 1 2 3 4